এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিতে নেপাল গেলেন তামিম ইকবাল। রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলবেন ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে। শুরু হয়েছে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিনেই চমক, পরিচালক পদের জন্য মনোনয়নপত্র কেনেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সাব চ্যাম্পিয়নশিপের জন্য অস্কার ব্রুজনের অধীনে বিকেলে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভুঁইয়াদের প্রস্তুতি দেখবেন কাজী সালাউদ্দিন। অলিম্পিক পদকের আক্ষেপ ঘোচাতে নতুন বছরের শুরুতে প্রায় 10টি ফেডারেশনকে বিশেষায়িত করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই বাছাই শেষে হবে সংক্ষিপ্ত তালিকা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএলে অংশ নিতে নেপাল গেলেন টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়েন তিনি। করোনার কারণে ঢাকা থেকে সরাসরি কাঠমান্ডুর ফ্লাইট বন্ধ, তাই কাতার হয়ে যেতে হচ্ছে তামিমকে। আসরে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন এই ড্যাশিং ওপেনার। বর্তমানে হাঁটুর চোটে রিহ্যাব প্রক্রিয়ায় আছেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি-20, তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। তবে রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলছেন ইপিএলে। টুর্নামেন্টের সতীর্থ হিসেবে পাচ্ছেন শাহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, উপল থারাঙ্গা, কেস্ট্রিক উইলিয়ামসের মতো তারকা ক্রিকেটারদের। শনিবার শুরু হচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। তামিমের দলের প্রথম ম্যাচ রোববার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। চমক দিয়ে এবার পরিচালক পদে মনোনয়ন নিয়েছেন খালেদ মাসুদ পাইলট। 22 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা নিয়ে কোনো আপত্তি না থাকায় 171 জনকে রেখেই বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের তারিখ 27 সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর। আর 6 অক্টোবর নির্বাচনের পরদিনই হবে ফলাফল প্রকাশ। বিসিবিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজ সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ, যা শেষ হবে বিকেল 4টায়। শনিবারও চলবে এই কার্যক্রম। রাজশাহী বিভাগীয় কাউন্সিলর হিসেবে পরিচালক পদে মনোনয়নপত্র নেন পাইলট। নিজ এলাকার ক্রিকেট কাঠামোর উন্নতিতে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন এই সাবেক অধিনায়ক। রাজশাহী বিভাগ থেকে যেহেতু আমি ক্যান্ডিডেট আসছি, তো আমার ইচ্ছা যে ওই অঞ্চলে আসলে যে অবস্থায় আছে ক্রিকেট অবকাঠামোটা খুবই দুঃখজনক, যে খুবই বাজে অবস্থা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঠিকভাবে খেলা হয় না, আম্পায়ারদের ঠিকমতো বলবো যে ওরকম কোনো কিছু হয় না, বা কোচেসদের কিছু হয় না। তো সব কিছু মিলে আমি একজন খেলোয়াড় হিসেবে আমার যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করতে চাই ক্রিকেট বোর্ডের সাথে। যদি ক্রিকেট বোর্ড মনে করেন যে, এবং বিশেষ করে যারা আমার কাউন্সিলর ভাই যারা আছেন 8টা ডিস্ট্রিক্টের, তারা যদি মনে করেন যে আমি যোগ্য ব্যক্তি, আমাকে যদি নিয়ে আসে, তারা যদি দোয়া করেন, তাহলে আমি চেষ্টা করব যে আমার বেস্ট ট্রাই করা, যে একটা অবকাঠামো তৈরি করা। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের খবর জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। মাকসুম, আপনি আসলে আমরা একটু আগে দর্শকদের যে খবরটি জানাচ্ছিলেন, আজকে সকালেরই ঘটনা এটি, যে আজকে সকাল থেকে মনোনয়নপত্র কিন্তু বিতরণ শুরু করেছে বিসিবি কার্যালয় থেকে, এবং এখানে নির্বাচনের যে রিটার্নিং অফিসার তিনি কিন্তু এখনও ভিতরে অবস্থান করছেন। এবং আজকে প্রথমেই যেটি চমক আপনি বলছিলেন, যে খালেদ মাসুদ পাইলট সাবেক অধিনায়ক, তিনি কিন্তু মনোনয়নপত্র তুলেছেন। তিনি এবার পরিচালক পদে নির্বাচন করছেন, এবং তিনি মূলত এই মনোনয়নপত্রটি তুলেছেন বিভাগীয় ক্রীড়া সংস্থা, অর্থাৎ রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে। এবং তিনি কিন্তু আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন জানিয়েছেন যে বোর্ডে আসার আসলে নিকট অতীতেও তার আসলে খুব বেশি এই ধরনের পরিকল্পনা ছিল না বোর্ডে আসবার। তবে মূলত রাজশাহীর যে বিভাগীয় কার্যক্রম সেটি অনেকটা স্থবির বলতে গেলে, যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে এগোয়নি। উল্টো কিছু ক্ষেত্রে মাঠের পারফরমেন্সে পুরো রাজশাহী বিভাগের যে জেলা রয়েছে 8টি, সেখানে কিন্তু কিছুটা হলেও একটা পেছনের দিকে চলে
চলে গেছে ক্রিকেটের কার্যক্রম, সেই জায়গাটা নিয়েই আসলে তার মূল কনসার্ন। এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বোর্ডে নির্বাচিত হলে পরিচালক হিসেবে তার প্রথম কাজটিই থাকবে তার আঞ্চলিক, অর্থাৎ যে রাজশাহী থেকে তিনি কাউন্সিলরশিপ নিয়ে এখানে ডিরেক্টর হচ্ছেন, সেই রাজশাহীর ক্রিকেট কার্যক্রমকে এগিয়ে নেওয়া। এবং সেক্ষেত্রে তিনি তার ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনেছেন যে 2011-12 সালের দিকে এনসিএলে বিশেষ করে রাজশাহী দল কিন্তু টানা 4 বার চ্যাম্পিয়ন ছিল, সেই দলটাই এখন একেবারে মানে তলানিতে বা খুব বাজে অবস্থায় রয়েছে। এবং তিনি যেটি আমাদেরকে বলতে চেয়েছেন যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ক্রিকেট যদি এগোতে থাকে তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি দেশের ক্রিকেটের অর্থাৎ জাতীয় দলেরও কিন্তু সেটি এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বা ফেলছে, সেই কথাটি তিনি স্মরণ করিয়েছেন। এবং তার প্রথম কাজটাই থাকবে রাজশাহীর ক্রিকেটটাকে কীভাবে ডেভেলপ করা যায় এবং যে সোনালী অতীতটা আছে রাজশাহী ক্রিকেটের সেটি ফেরানো যায়। এছাড়াও আজকে কিন্তু 4টা পর্যন্ত জানেন না, অর্থাৎ নামাজের বিরতির পরে 2টা থেকে 4টা পর্যন্ত মনোনয়ন দেওয়া হবে এবং আগামীকালকে 4টা পর্যন্ত মনোনয়ন তোলার শেষ সময় নির্ধারিত করেছে। তো এই ছিল আমার কাছে শেষ খবর। ফিরছে স্টুডিওতে মাকসুম। পিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং খালেদ মাসুদ পাইলট যে মনোনয়ন নিয়েছেন সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে বিসিবি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। যাব পরের খবরে। নাজমুল হাসান পাপন ছাড়া বিসিবির সভাপতি পদে অন্য কাউকে কল্পনাও করা যায় না, অন্তত বোর্ডের বড় একটা অংশের ভাবনা এমনই। বিসিবি পরিচালক জালাল ইউনুসের মতে এবারও সভাপতি হিসেবে নির্বাচিত হবেন নাজমুল হাসান। বিকল্প শক্তির উত্থান নিয়ে মোটেও চিন্তিত নন বোর্ডের এই প্রভাবশালী পরিচালক। মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। প্যানেলটা দিলে হয় কি আর কেউ দাঁড়াই না, আনকন্টেস্টেড হয়ে যাচ্ছে। এবার তো প্যানেলই নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের কাজের শেষ নেই। দল সম্পর্কিত অনেক কিছুই তার মতামত ছাড়া হয় না। বিসিবির সভাপতি ক্রিকেট অপারেশনস কিংবা নির্বাচক প্যানেলকেও দিক নির্দেশনা দেন প্রতি মুহূর্তে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তার উপর নির্ভরশীলতা স্পষ্ট। সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা নির্বাচনী কৌশলের অংশও হতে পারে, তবে সত্যি সত্যি চেয়ারটা ছাড়তে চাইলেও পারছেন না এখনই। পাপনকে কেন্দ্র করেই পরিকল্পনা বোর্ডের প্রভাবশালীদের। ওনাকে ছাড়া কি ইলেকশন হবে নাকি? ওনাকে নিয়ে আমরা করতে চাই। আমরা তো চাইবো উনি থাকুক। উনি গত 2টা টার্ম উনি সফলভাবে উনি বোর্ড চালিয়ে গেছেন। আমার মনে হয় ক্রিকেটের প্রয়োজনে ওনাকে দরকার। অবশ্যই ওনাকে জয় করে প্রেসিডেন্ট পদে আবার নিয়ে আসা হবে। জাতীয় দলের ব্যর্থতা কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে এলেই পাপন হটাও রব ওঠে বিভিন্ন মহলে। ওঠে নতুন কাউকে সভাপতি হিসেবে দেখার দাবি। নির্বাচনের আগে বিচ্ছিন্ন দৌড়ঝাঁপও দেখা যায়। তবে বিসিবিতে প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রতিপক্ষ কোথায়? এখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, এখানে সবাই ইলেকশন করতে পারে। যারা কাউন্সিলর হবে দে আর ফ্রি টু পার্টিসিপেট ইন ইলেকশন। কে দাঁড়ালো না দাঁড়ালো ইজ নট ইম্পর্টেন্ট। 6 অক্টোবরের নির্বাচন যত ঘনিয়ে আসছে বোর্ডে উত্তাপ ততই বাড়ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও বিকেএসপিতে ফিরলেন মুশফিকুর রহিম। 3 দিনের জন্য ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে দীক্ষা নিচ্ছেন দেশ সেরা ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে টি-20তে নিজের স্ট্রাইক রেট বাড়ানোর সঙ্গে নতুন কিছু শট নিয়েও কাজ করেছেন মুশি। নিউজিল্যান্ড সিরিজের পর প্রায় 3 সপ্তাহের ছুটি পেয়েছে ক্রিকেটাররা, কিন্তু হোম অফ ক্রিকেটে প্রতিদিনের ব্যস্ততা দেখে তা বোঝা দায়। মুশফিক মাহমুদুল্লাহ, তামিম সৌম্যদের পদচারণায় মুখর মিরপুর স্টেডিয়াম। প্রতিদিনই ব্যক্তিগত অনুশীলনে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা, কাজ করছেন ঘাটতির জায়গাগুলো নিয়ে। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যাটারদের পারফরমেন্স বাড়িয়েছে উদ্বেগ। ফরম্যাট অনুযায়ী কঠিন উইকেটে নিজেদের সবটুকু দিতে পারেননি অনেকেই, আর সে কারণেই এই বাড়তি মনোযোগ। 2টো সিরিজ মিস করা মুশফিক নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও ছিলেন না চেনা রূপে। কিউইদের বিপক্ষে 5 ম্যাচে 13 গড়ে করেছেন 39 রান। আন্তর্জাতিক টি-20তে মুশফিকের স্ট্রাইক রেট 115, সেখানে নিউজিল্যান্ড সিরিজে তার গড় স্ট্রাইক রেট ছিল 50। বিশ্বকাপের আগে যা শুধু মুশফিক না, সংশ্লিষ্ট সবার জন্যই চিন্তার। ব্যাটটা যখন কথা শোনে না, ক্রিকেটাররা ফিরে যান নিজেদের নির্ভরতার কাছে। মুশফিকের কাছে গুরু নাজমুল আবেদিন ফাহিম তেমনই এক বটবৃক্ষ।
সবশেষ সিরিজে ব্যাটের সঙ্গে সংযোগ ছিল না মনপুত, তাই ভুল শোধরাতে মুশফিক ফিরে গেলেন তার আতুর ঘরে। 3 দিন কাজ করবেন বিকেএসপির প্রধান কোচ ও নিজের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে। টি-20 মানে পাওয়ার হিটিংয়ের সাথে ইম্প্রোভাইজেশন। মুশি কাজ করছেন এই ফরম্যাটে নিজের স্ট্রাইক রেট বাড়ানো নিয়ে, সঙ্গে কিছু নতুন শটও আয়ত্তে আনার চেষ্টা করছেন। সবকিছু ঠিকঠাক মতো চললে বিশ্বকাপে হয়তো নতুন ধাঁচের ব্যাটিংয়ে দেখা যাবে এই অধ্যাবসায়ী ক্রিকেটারকে। মুশফিকের প্রস্তুতি পর্ব শুধু অনুশীলনেই সীমাবদ্ধ থাকছে না। চট্টগ্রামে 4 দিনের ম্যাচ খেলছে এইচপি এবং এ দল। মধ্যপ্রাচ্যে উড়াল দেওয়ার আগে এ দলের হয়ে 2টি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে মুশফিকের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের মধ্যে 4 দিনের টেস্টের তৃতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, ধন্যবাদ মাকসুম। এই মুহূর্তে আজকে এই যে টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ এখনও আফগানিস্তান থেকে 64 রানে পিছিয়ে আছে। বাংলাদেশ প্রথম টস জিতে গত পরশুদিন অর্থাৎ 22 সেপ্টেম্বর যে খেলা শুরু করেছিল সেখানে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। প্রথম দিন 162 রানে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল খেলতে নামে তখন তারা প্রথম ইনিংসে 281 রান করে এবং তারা আজকে সকালে যেই খেলাটি শেষ করে শেষে 119 রানের লিড নিয়ে তারা আজকে অল আউট হয়ে যায় সেই আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। এবং পরবর্তীতে বাংলাদেশ আজকেই তৃতীয় দিনের সেকেন্ড ইনিংস শুরু করে এবং এ পর্যন্ত বাংলাদেশের 55 রান করেছে, 1 উইকেট হারিয়ে। এইটি বাংলাদেশের একটি ভালো অবস্থান করেছে যে জুটিটি 1 উইকেট 0 রানে গিয়েছিল প্রথম উইকেট এবং পরবর্তীতে তারা যে জুটি এই 55 রানের জুটি ভালো অবস্থানে রেখেছে। তারা আশাবাদী যে আজকের যেই ওভারগুলো রয়েছে সেই ওভারের মধ্যে বাংলাদেশ ভালো অবস্থান করে নিবে। এবং আফগানিস্তানে আজকে যেই তাদের ইনিংস শেষ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে বিলাল 114 রান করেছে আফগানিস্তান দলের মধ্যে। এবং বাংলাদেশের এখন পর্যন্ত যে দুজন ব্যাটসম্যান রয়েছেন তারা 25 এবং 22 রানে, 25 এবং 13 রানে, তারা 19 রানে তারা দুজন ব্যাটিং করছেন। সব কিছু মিলে বলা যায় একটি সুন্দর আবহাওয়া, যদিও তাপমাত্রা অত্যধিক বেশি রয়েছে এবং মাঠের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে, অত্যন্ত তাপের মধ্যেও তারা খেলছে এবং তারপরেও বাংলাদেশের আজকে আশাবাদ। তারা আজকে যে 64 রানে তারা এখনও পিছিয়ে আছে, আজকে যেই খেলা রয়েছে শেষ করে তারা এই 64 রান কভার করে তারা একটি লিড নিবে এমনটি আশা করছে বাংলাদেশ আজকে এই দৃঢ়তার অবস্থান থেকে। এবং আর হাতে রয়েছে আগামী দিন, একদিন হাতে রয়েছে এবং কালকেই শেষ হয়ে যাবে। সব কিছু মিলে গত যে ওয়ানডে গিয়েছিল 5 দিনে সেখানে সিরিজ জয় করেছিল বাংলাদেশ, সেই উদ্দীপনা নিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে জয় হবে এমনটি আশা করছেন তারা। মোটামুটি মাকসুম এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অনূর্ধ্ব 19 দল বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে 4 দিনের টেস্ট অনুষ্ঠিত হচ্ছে তার তৃতীয় দিনের সর্বশেষ খবর। আবারও স্বাগত খেলার সময়ে। ফুটবলের খবর। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 27 সদস্যের সবাই উপস্থিত ছিলেন অনুশীলনে। সাফের আগে দলের কম্বিনেশন ঠিক করাই লক্ষ্য অস্কারের। সাবুর রহমানের ক্যামেরায় বিস্তারিত তারেক হাসান শিমুলের রিপোর্টে। নতুন যুগের সূচনা দেশের ফুটবলে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে প্রথম দিনের অনুশীলন। প্রায় 2 ঘন্টার অনুশীলনের শুরুটা ছিল ওয়ার্ম আপ আর স্ট্রেচিং দিয়ে। ফিটনেসটা ভালোভাবে দেখে নিলেন নতুন কোচ। জেমির স্থানে অস্কার। বসুন্ধরা কিংসের ফুটবলাররা পরিচিত হলেও নতুন ছিল অন্যদের কাছে। নতুন কোচের অধীনে প্রথম দিনটা নাকি বেশ উপভোগী করেছেন বাংলাদেশ অধিনায়ক। আমরা একটা ভালো গ্রুপ আছে, সবাই মানে we all know each other, so it's a good group আর ম্যাক্সিমাম মানে we have all played together for a long time. আরও একটা নতুনের সাক্ষী বাংলাদেশ। প্রথমবার লাল সবুজ জার্সিতে অনুশীলনে নাইজেরিয়ান বাংলাদেশি এলিটা কিংসলে। এই জার্সিটা যখন গায়ে নিয়েছি তখনই 16 কোটি মানুষের স্বপ্নের সাথে আমার স্বপ্নটাও মিশে গেছে। সবাই সবাইকে চিনি জানি। কোচ ও খেলোয়াড়ের একটা দারুণ কম্বিনেশন আছে। সাফের আগে সময়টা অল্প, চ্যালেঞ্জটা নিয়েছেন দলের সাথে মানিয়ে নিয়ে করতে চান ইতিবাচক কিছু। ফিটনেস নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আপাতত। প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই, এর মধ্যেই গুছিয়ে নিতে পারবো আশা করি। অভিজ্ঞতা আর সময়ের দাবিতে জামালি অধিনায়ক থাকবে। 26 জনের প্রাথমিক দল ঘোষণা হলেও নতুন করে জায়গা পেয়েছেন আবাহনীর ডিফেন্ডার মোহাম্মদ হৃদয়।
ইংলিশ থেকে স্প্যানিশ কৌশলে বাংলাদেশ। ক্লাব কোচ হওয়ায় আগে থেকেই ফুটবলারদের চেনা জানা রয়েছে কোচ অস্কার ব্রুজনের। তাই এদিন প্রথম দিনের অনুশীলনে প্লেয়ারদের সাথে মানিয়ে নিতে খুব একটা বেগ পেতে হয়নি কোচকে। তবে সাফের কয়েকদিন আগে কোচ পরিবর্তন করে কতটা ফল পাওয়া যায় তা কিন্তু সময়ের হাতে তোলা থাকলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে। চট্টগ্রামে সিআরবি রক্ষা ও বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন। 10 কিলোমিটারের দৌড়ে অংশ নেন 111 প্রতিযোগী। অলিম্পিকে পদকের আক্ষেপ ঘোচাতে নতুন বছরের শুরুতে 8 থেকে 10টি ফেডারেশনকে বিশেষায়িত করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইতোমধ্যে 2 দফা বৈঠক করেছে ফেডারেশনগুলোর সঙ্গে। যাচাই বাছাই শেষে শিগগিরই প্রকাশ করা হবে সংক্ষিপ্ত তালিকা। সময় সংবাদ কেমনটি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। ভালো খেলা ফেডারেশনগুলোকে আর্থিক বরাদ্দ বাড়িয়ে দিয়ে দেয়া হবে বিশ্বমানের ট্রেনিং। বিশ্বমঞ্চে স্বল্পোন্নত দেশগুলো যখন অলিম্পিক পদক নিয়ে যায়, তখন অলিম্পিকে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হিসেবে এখন পর্যন্ত কোনো পদক জয় না করার আক্ষেপ বাংলাদেশের। 1984 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে 2020 টোকিও অলিম্পিক, 36 বছর যে আক্ষেপ বয়ে বেড়াচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এর মূলে রয়েছে বাংলাদেশের অ্যাথলিটদের উন্নত প্রশিক্ষণের অভাব, আর উন্নত প্রশিক্ষণের অভাবের মূলে রয়েছে অর্থের অভাব। প্রতি বছর 32টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে দেয়া হয় অর্থ বরাদ্দ। তার মধ্যে কয়টি ফেডারেশন ফল এনে দিতে পারে? তাই চলতি বছরের শুরুতে ভালো কিছু ফেডারেশন ছাড়া বাকিদের অর্থ বরাদ্দ কমিয়ে দেবার কথা ভাবছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার বাস্তব রূপ দেখার অপেক্ষায় নতুন বছরের শুরুতে। শুটিং, আমাদের ফেন্সিং, সাঁতার, আমাদের অ্যাথলেটিক্স, আমাদের এই ধরনের সম্ভাবনাময়ী কারাতে, তাদের সাথে আমরা ফেডারেশনদের সাথে আমরা বৈঠক করেছিলাম। এমনি পর্যায়ক্রমে আরও কিছু ফেডারেশনের সাথে বসে এবং অলিম্পিকের সাথেও আমরা বসে এবং আমাদের ক্রীড়া সংগঠক যারা আছেন, আমাদের সাংবাদিকরা যারা আছেন, তাদের সাথেও আমরা বসবো। সংক্ষিপ্ত তালিকায় যেসব ফেডারেশন থাকতে পারে তার সম্ভাব্য তালিকাটা এরকম। তবে এই তালিকায় ঢুকতে অনেকেই নাকি তদবির করছেন, যা কোনো কাজে আসবে না বলে জানালেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। ভালো খেলা ফেডারেশনগুলোকে আর্থিক বরাদ্দ বাড়িয়ে দিয়ে দেয়া হবে বিশ্বমানের ট্রেনিং। একটা সামগ্রিকভাবে সকলের মতামতের ভিত্তিতে কোন কোন ফেডারেশনগুলো আসলে রাখা উচিত যুক্তিযুক্তভাবে, বা আমরা 10টি নিতে পারি বা 12টি নিতে পারি, তো সেটিকে আমরা আলাদাভাবে বরাদ্দ বাড়াবো। তাদের জন্য আলাদাভাবে আমরা নতুন চিন্তা ভাবনা করব কিভাবে তাদেরকে বাজেট বাড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে আমরা ভাবছি। টোকিও অলিম্পিকে যেমন পারফরমেন্স করেছে আর্চারি, আগামী 3 বছর আর্চারি সহ অন্যান্য খেলাগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখলে প্যারিস অলিম্পিকে এই বহুল আরাধ্য অলিম্পিক পদক অসম্ভব নয়। সবকিছু আনতে চাই, পাশাপাশি তো খেলার মাঠ আমাদের রয়েছে। ভেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সিআরবিকে রক্ষা ও বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে আয়োজন করা হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। 10 কিলোমিটারের এই দৌড়ে অংশ নেন 111 জন প্রতিযোগী। সিআরবিকে বাঁচানোর দাবি ছিল ম্যারাথনে অংশ নেয়া প্রতিযোগীদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের ফুসফুস খ্যাত অনন্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা সিআরবি, যেখানে পহেলা বৈশাখ, পয়লা ফাল্গুন সহ নানা ঐতিহ্যগত উৎসব অনুষ্ঠিত হয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয়, ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে স্বীকৃত এই সিআরবি। সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে চট্টলা রানার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 10 কিলোমিটার ম্যারাথন দৌড়। সেভ সিআরবি, সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বয়সী মানুষ দৌড়ে অংশগ্রহণ করে। সিআরবিকে রক্ষার প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই যে সিআরবি যেটা যুগ যুগ ধরে আমাদেরকে পরিবেশ ভারসাম্য রেখেছে, সবাইকে আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে। ওখানে একটা হসপিটাল হবে, আমরা এটা কেউ চাই না। চট্টগ্রাম শহরের যে নান্দনিক সৌন্দর্য আছে, সিআরবি তার মধ্যে একটা অন্যতম। তো আমরা মনে করি যে সিআরবির মতো এরকম মানে প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানে যদি হাসপাতাল নির্মাণ হয়, তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আসলে অক্ষুণ্ণ থাকবে না, সেটা ক্ষতিগ্রস্ত হবে। 10 কিলোমিটার এই ম্যারাথন দৌড় সিআরবি থেকে শুরু হয়ে রেডিসন ব্লু, লালখান বাজার মোড়, টাইগার পাস মোড় হয়ে পুনরায় সিআরবি পর্যন্ত মোট 4টি ল্যাপে শেষ হয়। প্রতিযোগিতায় 2টি ক্যাটাগরিতে 111 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দৌড়ের মাধ্যমে শরীরচর্চার সাথে সাথে সবার মধ্যেই ছিল সিআরবি রক্ষার আবেদন। এখানে অনেক
প্রতিযোগী আসছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি সিআরবিকে হাসপাতাল কার্যক্রম বন্ধ করে সিআরবিকে আপনি রক্ষা করুন। প্রায় আজকে 110 জন রানারের মতো চিটাং থেকে, তো অনেক বড় একটা অ্যামাউন্টের মানুষ আজকে আন্দোলন করতেছে সিআরবিকে শুধুমাত্র সেভ করার জন্য। ম্যারাথন ধরে উন্মুক্ত বিভাগে প্রথম হয়েছেন শেখ নাহিদউদ্দিন। এছাড়া সিনিয়র সিটিজেনের মধ্যে প্রথম হয়েছেন আনিসুর রহমান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও স্বাগত খেলার সময়। যুক্তরাষ্ট্রে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের রিকার্ভ এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রোমান সানা। ইয়াংটন শহরে আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমানকে 6-0 সেট পয়েন্টে হারিয়েছেন ইতালির ফেদেরিকো মুসোলেসি। প্রথম সেটে 25-27 পয়েন্টে হেরে শুরুতেই পিছিয়ে পড়েন দেশসেরা এই আর্চার। দ্বিতীয় সেটে হেরে যান 28-26 ব্যবধানে। শেষ দুই সেটেও রোমানকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেননি মুসোলেসি। আসরের র্যাঙ্কিং রাউন্ডেও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি রোমান সানা। এই টুর্নামেন্টে মূলত রোমানকে ঘিরেই সব আশা ছিল আর্চারি ফেডারেশনের, কারণ 2019 সালে নেদারল্যান্ডসে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন রোমান। এরপর ব্রোঞ্জ পদক জিতে নিয়েছিলেন তিনি। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আরবারও। এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিতে নেপাল গেলেন তামিম ইকবাল। রিহাব প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলবেন ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে। শুরু হয়েছে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিনেই চমক, পরিচালক পদের জন্য মনোনয়নপত্র কেনেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।